কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। নেতাকর্মীর ভিড়, ইউথ পলিসি সংলাপে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়। যাত্রাবাড়িতে জামায়াতে আমিরের জনসভায় জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। দুপুরে গেন্ডারিয়া ও বিকেলে বকশীবাজারে হবে নির্বাচনী সমাবেশ। অর্থনৈতিক মুক্তির জন্য ভোট দিতে চান পটুয়াখালীর উপকূলীয় নারীরা। পর্যটন ও বাণিজ্য সমৃদ্ধ শহরের প্রত্যাশা ভোটারদের। এবং বরিশালে খাল পুনরুদ্ধারে কৃষি উৎপাদনের অপার সম্ভাবনা। প্রায় ৬,০০০ একর জমিতে উৎপাদন হবে একাধিক ফসল। অবৈধ স্থাপনা অপসারণের দাবি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি দলের চেয়ারম্যান তারেক রহমান। বিষয় বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ ও ফাইসাল করিম। আমরা শুরুতেই জাওয়াদের কাছে যেতে চাই। জাওয়াদ, জানাবেন যে সমাবেশে তারেক রহমান কখন যোগ দেবেন? ধন্যবাদ সানি। আপনি যেমন বলছিলেন যে চট্টগ্রামের এই পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির একটি জনসভা হচ্ছে, নির্বাচনী জনসভা। সেখানে আমি ঠিক মঞ্চের সামনের অংশটিতে আছি। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই জনসভায় যোগ দিবেন। যদিও তিনি একটি তরুণদের সাথে একটি মতবিনিময় সভা করছেন, তিনি যে হোটেলে উঠেছেন রেডিসন ব্লুতে সেখানে। এবং আমরা এই সমাবেশস্থলে যেটি এসে দেখলাম যে ইতিমধ্যেই এই চট্টগ্রাম অঞ্চলের যত নেতাকর্মীরা আছে, বিএনপির কর্মী সমর্থকরা আছে, তারা এখানে এসে উপস্থিত হয়েছে। এবং চট্টগ্রামের যারা নেতা রয়েছেন তারাও মঞ্চে ইতিমধ্যে হাজির হয়েছেন। এবং আপনি জানেন যে তারেক রহমানের নিরাপত্তাকে নিশ্চিত করে আপনার সাথে আমরা যখন কথা বলছি এখন দেখছি আমরা ডগ স্কোয়াড রয়েছে। ডগ স্কোয়াড দিয়ে এখানে যে নিরাপত্তার কোনো ধরনের ত্রুটি আছে কিনা সেটি যাচাই বাছাই করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে স্ক্যানার দিয়ে সেগুলো এই জায়গার নিরাপত্তা নিশ্চিতের জন্য এখানে সিএমপি যেটি রয়েছে, সিএমপি কাজ করছে, অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, তারা কাজ করছে। এবং এই তারেক রহমানের যে ব্যক্তিগত নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারাও এটি নিশ্চিতে কাজ করছেন। এবং এখানে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এবং এই নিরাপত্তা নিশ্চিতের জন্য এখানে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ মঞ্চকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে শুধু চট্টগ্রাম অঞ্চলের 23টি যে সংসদীয় আসন আছে, অর্থাৎ এই বৃহত্তর চট্টগ্রামে, সেই আসনের নেতাকর্মীরা এই মঞ্চে থাকতে পারবেন। এবং যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন, অর্থাৎ স্থায়ী কমিটির সদস্যরা, বিশেষ করে আমরা জানি যে এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন, সালাউদ্দিন আহমেদ রয়েছেন, এবং এই চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন রয়েছেন, তারা সহ এখানে সাংগঠনিক যে নেতাকর্মী রয়েছেন তারাও উপস্থিত থাকবেন। এবং ইউলো জোনে আমরা দাঁড়িয়েছি। এখানে গণমাধ্যম কর্মী এবং যারা নারী সমর্থক রয়েছেন বা কর্মী রয়েছেন বিএনপির, তাদের জন্য জায়গা করা রয়েছে। এবং পুরো মাঠ চত্বরকে গ্রিন চত্বর হিসেবে ভাগ করা হয়েছে। অর্থাৎ বলছিলাম যে 3টি ভাগে ভাগ করা হয়েছে, নিরাপত্তা স্তর, রেড জোন, গ্রিন জোন এবং ইয়েলো জোন। এছাড়াও এখানে যারা নেতাকর্মী আছেন তারা বলছেন যে চট্টগ্রামে তারেক রহমানের এই সমাবেশে মূলত বার্তা দেওয়া হবে, যেহেতু চট্টগ্রাম একটি সিটি কর্পোরেশন এবং এখানে বাণিজ্যের প্রধান রাজধানী হিসেবে চট্টগ্রামকে বলা হয়, সেই জায়গা থেকে চট্টগ্রাম কেন্দ্রিক বিএনপির যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনায় এইখান থেকে তারেক রহমান চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে বলবেন। এবং বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে কিভাবে আধুনিকায়ন করবে সেই বার্তাগুলোই মূলত এখানে দিবেন বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। এই ছিল এখন পর্যন্ত চট্টগ্রাম পোলো গ্রাউন্ডের মাঠের সমাবেশস্থল মঞ্চের সামনে থেকে সবশেষ। সানি, যাও থাকুন আপনি, পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হবে। সমাবেশের আরেক প্রান্তে আছে আরেক সহকর্মী ফাইসাল করিম, যুক্ত হচ্ছে তার সাথে। ফাইসাল, জানাবেন যে সমাবেশের নেতাকর্মীদের উপস্থিতি কেমন? মানে আমরা যেটা দেখছি যে এখন কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে পোলো গ্রাউন্ড মাঠের। কিছুক্ষণ আগে যেটি দেখাচ্ছিলাম যে মাঠের অর্ধেক নেতাকর্মীদের সরব উপস্থিতিতে ভরে উঠেছিল, তবে এখন যেটা দেখছি যে মাঠের প্রায় পুরোটুকুই কিন্তু বলা চলে যে দলে দলে আসলে যারা আছেন উৎসুক নেতাকর্মীদের জনস্রোত এখানে মিলিত হয়েছে। এবং মাঠের অধিকাংশ স্থানে কিন্তু তাদের উপস্থিতিতে সরব হয়েছে। এবং কিছুক্ষণ পরেই তারেক রহমান এই মঞ্চে থেকে তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এবং এটি শোনার জন্য আমরা দেখেছি গতকাল বিকেল থেকে অধীর আগ্রহে তাকে বরণের জন্য যেমন অপেক্ষা করছিল, তেমনি অনেক নেতাকর্মী জানিয়েছেন তারেক রহমান 20 বছর 7 মাস পরে চট্টগ্রামে এসছেন এবং দলীয় প্রধান হিসেবে এসছেন। তো নানা কারণে এই সফর আসলে তাদের কাছে উল্লেখযোগ্য। এটি তৃণমূল থেকে শুরু করে একেবারে হাইকমান্ড প্রত্যেককেই একটি নতুন গতিপথ দিচ্ছে, একটি দিশা দিচ্ছে। এবং তারা বলছেন যে এই সফরের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি
চট্টগ্রামের যে বিএনপির রাজনীতি সেটি নতুন গতিপথ পাবে, একটি নতুন পুনর্জাগরণ হবে এবং অনেকেই কিন্তু এসেছেন দূর দূরান্ত থেকে। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম থেকে গভীর রাতে রওনা দিয়ে একেবারে ভোরে পোলো গ্রাউন্ডে অনেকে উপস্থিত হয়েছেন। অনেকেই চট্টগ্রামের দূর দূরান্তের যে উপজেলাগুলো আছে সেখানে এসে তারা এখানে জড়ো হয়েছেন এবং এই যে রাজনৈতিক যে উত্তাপ, রাজনৈতিক যে উত্তেজনা, সেটি কিন্তু পোলো গ্রাউন্ড মাঠে এখন পুরোটাই সয়লাভ এবং আমরা দেখছি যে আসলে বিভিন্ন লাল নীল ক্যাপ এবং ব্যানার, ফেস্টুন এবং পতাকায় একটি বর্ণিল রূপ ধারণ করেছে পোলো গ্রাউন্ড মাঠ এবং কিছুক্ষণ পরেই তারেক রহমানের যে ভাষণ সেটি শোনার জন্য তারা অপেক্ষায় আছেন এবং এটি দীর্ঘ মঞ্চ, সুবিশাল একটি মঞ্চ কিন্তু দাঁড়িয়েছে এবং দেখা যাচ্ছে এখানে যারা চট্টগ্রামের বিভিন্ন আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী আছেন তারা যেমন আছেন, তেমনি একেবারে তৃণমূলের নেতা থেকে শুরু করে গুম ও শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু এখানে বিশেষ জায়গা পেয়েছেন এবং ইতিমধ্যেই চট্টগ্রামের 16 আসনের যারা মনোনীত প্রার্থী তারা মঞ্চে আসন গ্রহণ করেছেন এবং এখন তিনি তারেক রহমান চট্টগ্রামের যে র্যাডিসন ব্লু হোটেল যেখানে তিনি রাত্রি যাপন করেছেন সেখানে যারা তরুণ আছেন, চট্টগ্রামের তরুণ, তাদের সাথে একটি মত বিনিময় করছে এবং মূলত যারা আজকে এসেছেন তাদের সাথে কথা বলে আমরা যেটি জানিয়েছি যে তাদের চট্টগ্রাম নিয়ে অনেক প্রত্যাশা আছে। এই চট্টগ্রাম দীর্ঘদিন বাণিজ্যিক রাজধানী হয়েও সেভাবে সুযোগ সুবিধা বা অবকাঠামো দিক দিয়ে সেভাবে আসলে সুযোগ সুবিধা পায়নি, নানা কারণে চট্টগ্রাম বঞ্চিত। বিশেষ করে ঢাকা থেকে যে ঢাকার যে কেন্দ্রিক যেই অফিস আদালতগুলো আছে সেগুলো চট্টগ্রামে সরিয়ে নেওয়ার জন্য তারা চাইছেন এবং তাদের বিভিন্ন ধরনের প্রত্যাশা আসে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, চট্টগ্রামের যে অফিস আদালতগুলো আছে সেগুলোতে যাতে আরও বেশি। চট্টগ্রামে বিএনপি সমাবেশ থেকে যুক্ত ছিলেন 2 সহকর্মী। প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা গেলে জনগণের সমর্থন হারাতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে ইউথ সংলাপে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের ক্ষুদ্র ঋণের দেওয়া হবে। একটা গভর্নমেন্টের মেসেজিং অনেক ক্ষেত্রে অনেক জিনিসকে সহজ পথে নিয়ে আসতে পারে। গভর্নমেন্টের থেকে যদি মেসেজিং দেয় যে উই উইল নট টলারেট দিস, তাহলে গভর্নমেন্টের বিভিন্ন প্রিপারেশন দরকার স্টেপস না। কিন্তু যখন মেসেজিং যাবে যে আমরা এই ধরনের জিনিস টলারেট করবো না, আমরা করাপশন টলারেট করবো না, অটোমেটিক অ্যাটলিস্ট 20-30% তখন রিডিউস হয়ে যাবে সমস্যা। চট্টগ্রামের হোটেল রেডিসনে ইউথ পলিসি সংলাপে অংশ নিয়ে তরুণদের সাথে মত বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। স্বাভাবিকভাবে আপনি যদি অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মধ্যে আমরা নিয়ে যেতে পারবো জিনিসটাকে, স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারবো আমরা যদি ওইভাবে জিনিসটাকে সাজাই, তখন আপনি প্রাইভেট যেখানে পড়ছেন সেটারও সার্টিফিকেশনের সেরকম মূল্য তখন থাকবে। ওই যে ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটটা দেওয়া হবে এইভাবে। কারণ আমি হয়তো আপনাকে বলে দিতে পারি আপনাকে আমি যে হ্যাঁ আমরা ইউনিভার্সিটি করব, কিন্তু দেখেন একটা বি প্র্যাকটিক্যাল, একটা ইউনিভার্সিটি করতে গেলে অনেক রিসোর্সের প্রয়োজন, অনেক রিসোর্সের। আমি হয়তো বলে দিতে পারি জেলায় জেলায় ইউনিভার্সিটি করব, শুনতে ভালো লাগবে কিন্তু এটা প্র্যাকটিক্যাল কথা না, তাহলে এটা পসিবল না। ওকে, লেটস হিয়ার ইউর প্ল্যান। যেহেতু চট্টগ্রামে চুয়েট আছে, কুমিল্লায় কুয়েট আছে, রাজশাহীতে রুয়েট আছে। চট্টগ্রামের হোটেল রেডিসনে ইউথ পলিসি সংলাপে তরুণদের সাথে মত বিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশের উত্তরাঞ্চলের সফর শেষে ঢাকা মহানগর দক্ষিণে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের প্রথম জনসভায় যোগ দেবেন যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায়। সেখানে আছে সহকর্মী আজহার লিমন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। লিমন, জানাবেন যে জামায়াত ইসলামীর আমির কখন যোগ দেবেন? সমাবেশে নেতা কর্মী সমর্থকরা কি আসতে শুরু করেছে? সানি, সারা দেশের নেতা সারা দেশ নয়, আমরা যেটি দেখছি যে এই যাত্রাবাড়ির কাজলা ব্রিজের পূর্ব পাশে মূলত বাংলাদেশ জামাত ইসলামের এই নির্বাচনী সভাটি হচ্ছে এবং এই ব্যানারে যেটি লেখা আছে বা এই জনসভায় যেটি ঘোষণা আছে সেটি হলো এই ঢাকা মহানগরীর সর্ববৃহৎ যে আসন ঢাকা 5 এবং ঢাকা 4-এর যে দাঁড়িপাল্লার যারা প্রার্থী রয়েছেন তাদের সমর্থনে এইখানে এই সভাটি হচ্ছে। বেলা 11টায় এই সভাটি শুরু হবার কথা এবং বাংলাদেশ জামাত ইসলামীর যিনি আমির ডাক্তার শফিকুর রহমানের এখানে
যোগ দেবার কথা, কিন্তু আমরা দেখছি যে এখন উনি আসেননি। কিন্তু এরই মধ্যে কাজলা ব্রিজের যে পূর্ব পাশ সেই প্রান্ত থেকে একদম কোনাবাড়ি পর্যন্ত আমরা দেখছি যে জামাত ইসলামীর যারা সমর্থক রয়েছেন তারা তো এইখানে জড়ো হয়েছেন। এর বাইরে কিন্তু আমরা দেখছি যে এই 10-11 দলীয় যারা জোটের যারা নেতৃবৃন্দ তারাও এখানে যোগ দিয়েছেন। আমরা দেখছি যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে একদম কাজলা ব্রিজের পূর্ব পাশে এই জায়গাটিতে, এবং এইখানে এই ঢাকা মহানগরী দক্ষিণের এনসিপি, খেলাফত মজলিস এবং যে সমস্ত জোটের সঙ্গে জামাতের, যে সমস্ত দলের সঙ্গে জামাতের জোট হয়েছে তাদের নেতারাও কিন্তু এইখানে কিন্তু অংশ নিয়েছেন, তারা কিন্তু মঞ্চে আছেন। এবং আমরা সকাল থেকে যেটি দেখছিলাম যে এই ঢাকা মহানগরীর যে 5 আসন এর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল করে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য এখানে এসেছেন। তারা কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দিয়েছে এবং তাদের যে কপালে তারা সেটিতে কিন্তু বাংলাদেশের এবং দাঁড়িপাল্লার যে পট্টি তারা সেটি বেঁধে নিয়েছেন, তাদের হাতে বাংলাদেশের পতাকাও আছে। আমরা এই সমাবেশটি যেহেতু রাস্তার পাশে হচ্ছে, আমরা দেখছি যে সড়কের অনেকাংশ কিন্তু এখানে ভরাট হয়ে গেছে, কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু এখান থেকে গাড়িগুলো যাতে পাস করতে পারে সেটি নিয়ে কাজ করছেন। এবং একই সঙ্গে সড়কের অপর পাশে আমরা দেখছি যে এইখানে নারীরা যারা রয়েছেন সেই নারীরা এই সড়কের অপর পাশে তাদের জন্য বসার জায়গা করা হয়েছে। এই আসনগুলোতে নগর সেবা সহ নানান ধরনের সমস্যা আছে। জামাতের যারা এখানকার নেতৃবৃন্দরা এখন বক্তব্য করছেন তারা এই সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সানি, এই ছিল এই কাজলা এলাকা থেকে জামাতের সমাবেশের আমার কাছে থাকা সবশেষ। ঢাকা মহানগর দক্ষিণে নির্বাচনী প্রচারণা অংশ নেবেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। প্রচারণা সহ নানা কর্মকাণ্ডে জমে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি ভোটের মাঠ। ভোটারদের দৃষ্টি আকর্ষণে নানা চমক নিয়ে হাজির হচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন প্রতিশ্রুতি। এ বিষয়ে জানাতে খাগড়াছড়ির আসন থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, ভোটের মাঠে প্রার্থীদের প্রতিশ্রুতি সম্পর্কে কি বলছেন ভোটাররা, জানাবেন। সানিম, ভোট আসলে যেটি চিরাচরিত নিয়ম যে প্রার্থী যারা থাকেন তারা নানান ধরনের প্রতিশ্রুতি ভোটারদের সামনে দেন এবং ভোটাররাও কিন্তু একটি সুযোগ পান যে এই সময়টাতে প্রার্থীদের কাছে নিজেদের যে অভিযোগ বা নিজেদের যে দাবি দেওয়া সেগুলো তুলে ধরার। তো সেই জায়গা থেকে খাগড়াছড়ি তার ব্যতিক্রম নয় এবং খাগড়াছড়িতে যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু নানান বিষয় নিয়ে দাবি দেওয়া জানাচ্ছেন। বিশেষ করে আমরা এর আগের সংবাদে বলছিলাম যে এখানকার কৃষি এবং সেই সাথে এখানকার যে অর্থনীতি, সেই অর্থনীতির জন্য যাতে এখানকার জনপ্রতিনিধিরা কাজ করেন সেই দাবিটি জানাচ্ছেন। এবং একই সাথে বলছিলাম যে এখানকার যে কৃষিজ পণ্য রয়েছে সেগুলো কিন্তু ন্যায্য দাম এখানকার উদ্যোক্তারা বা উৎপাদকরা পান না, সেই ন্যায্য দাম যাতে নিশ্চিত করা হয় সেই দাবিটি কিন্তু এখানকার ভোটাররা, জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন তাদের কাছে দাবি জানিয়ে রাখছেন অগ্রিম। এবং একই সাথে এখানে কিন্তু ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বিশেষ করে এখানকার যে কৃষিজ পণ্য রয়েছে সেই কৃষিজ পণ্য থেকে বাই প্রোডাক্ট তৈরির যে কারখানা, সেই কারখানা তৈরির কিন্তু এখানে সুযোগ রয়েছে, কিন্তু সেই বিষয়টি কিন্তু এখনো সেভাবে বিকশিত হয়নি এই খাগড়াছড়িতে। যে কারণে কিন্তু এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে উঠেছেন তারা কিন্তু সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে নিজেদের উৎপাদিত পণ্য বিপণন করছেন, বিক্রি করছেন। কিন্তু যদি এই বিষয়টিকে সরকারি একটি রূপ দেওয়া যায়, সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তারা আসলে আরো বেশি এগিয়ে যেতে পারবেন বলে তারা মনে করছেন। যে কারণে এখানকার যারা তরুণরা রয়েছেন তারা চাইছেন যে চাকরির বাইরে গিয়ে এখানকার যাতে স্থানীয় উৎপাদক বা স্থানীয় উদ্যোক্তা যাতে গড়ে ওঠেন সেই বিষয়টিতে যাতে জনপ্রতিনিধিরা নজর দেন সেটি কিন্তু তারা দাবি করছেন। এবং একই সাথে এখানকার যে নিরাপত্তার শঙ্কা রয়েছে সেই নিরাপত্তার শঙ্কা কাটিয়ে উঠতে এখানকার যারা পাহাড়ি রয়েছেন, বাঙালি রয়েছেন, সবাইকে মিলেমিশে যাতে একটি সম্প্রীতির খাগড়াছড়ি করা যায় সেই জায়গাটিতে জনপ্রতিনিধিদের যে ভূমিকা, সেই ভূমিকাটি যাতে তারা যথাযথভাবে পালন করেন সেটি কিন্তু তাদের দাবির মধ্যে রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি 5ই আগস্টের পরে এখানে কিন্তু একটি বড় ধরনের দাঙ্গা হয়েছে। এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা বলছেন যে এই ধরনের ছোটখাটো বিষয় থেকে যখন দাঙ্গা সৃষ্টি হয় তখন কিন্তু আসলে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন তারা খুব একটা ভূমিকা রাখেন না এবং সেই জায়গা থেকে তাদের কিন্তু একটি দাবি রয়েছে যে সম্প্রীতি বজায় রাখতে যাতে জনপ্রতিনিধিরা ব্যাপক ভূমিকা নেন, ব্যাপক তৎপরতা চালান, সেই বিষয়টি কিন্তু তাদের
বক্তব্যের মধ্যে রয়েছে। এবং এই বিষয়গুলো নিয়ে, সার্বিক বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আজ বিকেল 4:30টায় ভোটারের ইশতেহার অনুষ্ঠানের মাধ্যমে এখানকার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতিনিধি এবং সেই সাথে যারা ভোটার নাগরিক সমাজ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো, তাদের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো জানবো। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সানি। খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। আম্রপালি স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। নির্বাচন সামনে রেখে সারা দেশে চলছে জোর প্রচারণা। সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ বিষয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান, রাজশাহী থেকে রাকিবুল হাসান এবং সাভার থেকে হুমায়ুন কবির। আমরা শুরুতেই বগুড়ায় মাজেদের কাছে যেতে চাই। মাজেদ, জানাবেন যে প্রার্থীদের প্রচারণায় কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? যে বগুড়ার যে 7টি আসন, 7টি আসনেই কিন্তু জামাত প্রার্থী কিন্তু মনোনয়ন জমা দিয়েছেন এবং তারা কিন্তু নির্বাচনের প্রচারণায় আছেন। এবং গতকাল জামাতের আমির তিনি কিন্তু এই প্রচারণার দিক নির্দেশনা দিয়েছেন এবং সব প্রার্থীদেরই কিন্তু পরিচয় করে দিয়েছেন। আর এখানে আজকে যে স্থানটিতে রয়েছে সেটি হলো বগুড়া 3 আসন। সেই 3 আসনে কিন্তু প্রচারণা চালাচ্ছেন জামাত প্রার্থী নূর মোহাম্মদ এবং এই আসন থেকে বিএনপি প্রার্থী যিনি রয়েছেন তিনি হলো আব্দুল মুহিত তালুকদার, এবং তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আর বগুড়ার এই 3 আসন থেকে মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সবাই কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং তারাই বলছেন যে এই এলাকায় বগুড়া 3 আসনের যে সমস্যাগুলো রয়েছেন সেই সমস্যাগুলোতে তারা নজর দিচ্ছেন এবং যারা এখানকার ভুক্তভোগী তারা কিন্তু এই প্রার্থী থেকে বলছেন, তাদের সমস্যার কথা বলছেন এবং তারাও এই সমস্যার সমাধানে কিন্তু বেশ আগ্রহী এবং তারা শুনছেন এবং তারা কিন্তু এই সমস্যাগুলো সমাধানের যে সমাধান করার আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে এখানে কৃষি প্রধান যে এলাকা, ব্যবসা বাণিজ্য যে এলাকা এবং বগুড়ার এই সান্তাহারের যে বড় রেলওয়ে স্টেশন আছে সেগুলো যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা দেখছেন এবং এখানকার জনগণের যে সমস্যা সেই সমস্যাগুলো তারা এখানে সমাধানের চেষ্টা করার প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং তারা বলছেন এখানে এখন পর্যন্ত নির্বিঘ্নে তারা প্রচারণা চালাতে পারছেন, এখানে কখনো তাদের সমস্যা হয়নি এবং তারা শেষ দিন পর্যন্ত অর্থাৎ 10 তারিখ পর্যন্ত তারা এই নির্বাচনের প্রচারণা চালাতে চান এবং সুষ্ঠুভাবে কিন্তু তারা এই প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছেন। আর এখানকার যে বিএনপি প্রার্থী তিনিও কিন্তু প্রত্যেক দিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং নির্বিঘ্নে তারা প্রচারণা চালাচ্ছেন। এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত হয়নি এবং তারা যেটি বলছেন যে প্রত্যেকে তারা জয়ের ব্যাপারে কিন্তু আশাবাদ ব্যক্ত করছেন। তারা বলছেন যে এখানে জয় তাদের নিশ্চিত এবং বিএনপি বলছেন যে এখানে যেহেতু বিএনপির ঘাঁটি তারাও কিন্তু জয়ের ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করছেন। তবে এই ফলাফল নির্ভর করবে আগামী যে 12 ফেব্রুয়ারি, সেই 12 ফেব্রুয়ারির মধ্য দিয়ে কিন্তু এই ফলাফল নির্ভর করবেন এবং কে এখানে জয়ী হবেন তারপরে দেখা যাবে। আর তার আগে যে নির্বাচনের প্রচারণা চলছে তারা কিন্তু সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রচারণা করছেন এবং এখানকার মানুষের যে আশ্বাস সে আশ্বাস দিচ্ছেন এবং ভোট চাচ্ছেন। তো এই ছিল সানি আমার কাছে বগুড়া যে প্রচারণা তার সর্বশেষ। এবার নির্বাচনী প্রচারণার খবর জানতে রাজশাহীতে যুক্ত হচ্ছে রাকিবুল হাসানের কাছে। রাকিব, জানাবেন যে এবার সেখানকার ভোটারদের প্রত্যাশা কেমন প্রার্থীদের কাছ থেকে? সানি, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীতে 6টি সংসদীয় আসন রয়েছে এবং এই 6টি সংসদীয় আসনে 29 জন প্রার্থী তারা কিন্তু প্রত্যেকদিন ভোর থেকে শুরু করে বিভিন্ন হাট মাঠ ঘাটে কিন্তু চষে বেড়াচ্ছেন, নিজেদের প্রতীকটাকে আসলে পরিচিত করিয়ে দিচ্ছেন এবং একই সাথে তাদের অনুকূলে আসলে ভোটারদেরকে নিয়ে আসার জন্য নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং বিশেষ করে এখানে যারা ভোটাররা রয়েছেন, আপনি জানেন যে কৃষি প্রধান অর্থনৈতিক অঞ্চলে কৃষিকে গুরুত্ব দিচ্ছেন আসলে প্রত্যেকটি প্রার্থী। সেক্ষেত্রে আমরা রাজশাহীর 5 আসন দুর্গাপুর মাড়িয়া এলাকায় আছি, সেখানে আমরা দেখছি যে একজন প্রার্থী তিনি কিন্তু ফসলের মাঠে এসেছেন, যেখানে পেঁয়াজ বপন হচ্ছে সেখানে কৃষকদের কাছে এসেছেন, তাদের কথা শুনছেন এবং এখানে যে সার এবং অন্যান্য যে সমস্ত সংকটগুলো রয়েছে কৃষকদের, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন আগামীতে তারা যদি নির্বাচিত হয়ে আসতে পারেন এই বিষয়গুলোকে অধিক গুরুত্ব দিবেন। একই সাথে এই যে আকস্মিক বন্যার ফলে এই যে বিল অঞ্চলগুলো ডুবে যাওয়ার ক্ষেত্রে কি ধরনের সমাধান হতে পারে সেই বিষয়গুলো প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা। প্রায়
3,56,000-এরও বেশি ভোটার এখানে রয়েছেন এবং একই সাথে প্রায় 3,000-এর মতো পোস্টাল ভোট কিন্তু এখানে হয়েছে। সুতরাং এই প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে প্রার্থী যারা আছেন তারা কিন্তু কিছুক্ষণ আমরা আগে দেখেছি আমরা রাস্তাঘাট, পাড়া মহল্লা এবং হাটঘাটে ঘুরেছেন এবং এখন প্রার্থীরা বিলে নেমে এসেছেন। এখানে আমরা জামাত মনোনীত যে প্রার্থী আছেন তাকে আমরা দেখছি, একই সাথে কিন্তু বিএনপি মনোনীত যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় একইভাবে সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা আসলে যেটি বলতে পারি সেটা হচ্ছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই সময়টুকু আসলে তারা পাচ্ছেন প্রচারণার জন্য, এতটুকু মুহূর্ত আসলে তারা হেলায় ফেলাতে চান না। তারা প্রত্যেকটি মুহূর্তে আসলে এই যে প্রচারণা সেটি চালাচ্ছেন এবং এই প্রচারণা একেবারে শেষ দিন পর্যন্ত চালাবেন বলছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। সানি, নির্বাচনী প্রচারণার খবর জানতে এবার যাব সাভারে। সেখানে আছেন সহকর্মী হুমায়ুন আহমেদ। হুমায়ুন, প্রার্থীদের প্রচারণায় কর্মী সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা কিন্তু জমে উঠেছে। আমরা দেখছি ঢাকা 19 সাভার আশুলিয়া আসনের যে প্রার্থী এবং নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এই মুহূর্তে ঘোরাপির মাজার এলাকায় রয়েছি। তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে লিফলেট বিতরণ করছেন, ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি এখানে নির্বাচনী প্রচারণা চলছে। রিকশা চালক, অটো চালক, ভ্যান চালক সহ সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের ধারে ধারে কিন্তু নেতাকর্মী এবং প্রার্থীরা যাচ্ছে। তারা বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে কিন্তু ঢাকা জেলা ছাত্রদলের যে সভাপতি তমিজউদ্দিনের নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানের শীষের যে প্রার্থী রয়েছে সালাউদ্দিন বাবু, তার পক্ষে কিন্তু প্রচারণা চালাচ্ছে সকাল থেকে। তারা কিন্তু ছাত্রদলের এখানে নেতাকর্মীরা কিন্তু তমিজউদ্দিনের নেতৃত্বে ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই 17 বছর পর কিন্তু যে নির্বাচনের আমেজ সেটিতে কিন্তু স্থানীয় সাধারণ জনগোষ্ঠী, সাধারণ ভোটাররা কিন্তু এটিকে অত্যন্ত উৎসব মুখর পরিবেশ যেটি সেটি কিন্তু তারা অত্যন্ত ভালোভাবে নিচ্ছেন। তারা আসলে মুখিয়ে রয়েছেন আসলে কখন আসলে সে কাঙ্ক্ষিত ক্ষণটি আসবে, যে তারা 12 তারিখ যে সময়টি আসবে তখন তারা ভোট দিবেন এবং সেই সময়টির অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। এবং আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা 19 ছাত্রদল সহ, যেমন শুরুতে বলেছিলাম, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের প্রার্থী সমর্থক তারা কিন্তু ভোটারদের দ্বারা দাঁড়িয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছেন এবং সেই কাঙ্ক্ষিত ক্ষণটি কখন আসবে সেই অপেক্ষায় কিন্তু সাভার 19 আসনের ভোটাররা রয়েছেন। এই ছিল প্রচারণার সর্বশেষ নিয়ে আমার কাছে বিস্তারিত। রাজধানীর বাইরে নির্বাচনের প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। ঠাকুরগাঁও 2 আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গণ অধিকার পরিষদের প্রার্থী ফারুক হোসেনকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে জেলার রানীশংকৈল উপজেলার কাশিমপুর ইউনিয়নের মহারাজ এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান কবির। এ সময় বিভিন্ন স্থানে রঙিন পোস্টার টাঙানো অবস্থায় পাওয়া যায়, যা নির্বাচন আচরণ বিধির পরিপন্থী বলে উল্লেখ করেন ম্যাজিস্ট্রেট। পরে প্রার্থী ফারুক হোসেনকে 10,000 টাকা জরিমানা করা হয়। তবে জরিমানার বিষয়ে আপত্তি জানিয়ে পোস্টারে ভোট চাওয়ার কোনো বার্তা নেই বলে দাবি করেন প্রার্থী ফারুক হোসেন। এটা হচ্ছে ওই গত বছরের যে শুভেচ্ছা পোস্টারগুলো লাগানো হয়েছিল না রঙিন, মানে এই পোস্টারগুলো দেখে আসি। আমি তো ঠিক ছিলাম না, আমার এই মুখপাত্রকে মানে দেখে এই কাজটা করছে। বলছে আমরা পোস্টার মানে আপনার করার জন্য, খোলার জন্য সময় দিয়েছিলাম। গণতন্ত্রের সকল আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ 2000 জুলাই গণ অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ছিল অভাবনীয়। সোচ্চার নারীর কারণেই সফলতা অর্জিত হয়েছে সকল ক্ষেত্রে। অধিকার বাস্তবায়নের পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপকূলীয় নারীর রয়েছে অংশগ্রহণের প্রত্যাশা ও গুরুত্বপূর্ণ ভাবনা। নেসার উদ্দিন বাবুর ক্যামেরায় জসিম পারভেজের প্রতিবেদন। প্রায় 150 বছরের গৌরবের ইতিহাসের ধারক আধুনিক পটুয়াখালী 3221 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলা নারী অগ্রগতির সঙ্গে পরিণত হয়েছে পর্যটন ও বাণিজ্যিক শহরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র 24 জন বৈধ প্রার্থী নির্বাচনমুখী হয়ে উঠেছে।
ষাটোর্ধ্ব কোহিনুর বেগম। আর্থিক সংকটে জীবন কেটে যাচ্ছে কোনো রকমে। যোগ্য নেতা ও সরকার নির্বাচনে ভোট ভাবনায় কোহিনুরদেরও রয়েছে ভিন্নতা। আমাকে যে সাহায্য সহযোগিতা করবে এই ধরনের সরকার আমরা চাই। এই ব্যালট পেপার দেখিয়া পছন্দ হইলে যেটা পছন্দ হইবে দিতে। ২৬ নির্বাচন নিয়ে অনেক উচ্ছ্বাস থাকলেও কৃষিবান্ধব সরকার গঠন, সম্পদে নারীর অধিকার নিশ্চিত এবং দুর্যোগাক্রান্ত উপকূল সুরক্ষার দাবি জোরালো হয়ে উঠেছে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নারীবান্ধব সরকার গঠনের সুর উঠিয়েছে নারী ভোটাররা। নারীবান্ধব সরকার চাই, জানি মহিলা আমাদের এই যে জমি জমা আছে ভাইরা দেয় না, ধানের দাম পাই না, এটা যে আমরা পাই। কৃষির লেগে যারা ভালো করবে তারই আমরা ভোট দেব। চাকরি সুবিধা এবং বাণিজ্যিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতে নারীবান্ধব ভোট কেন্দ্র স্থাপন, ভোট প্রদানে সচেতনতার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবিও ভোটারদের। নারীদের উদ্বুদ্ধকরণের জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠকের ব্যবস্থা করেছি এবং আমরা ওয়ার্ডে পৌরসভার মধ্যে ওয়ার্ডে আমরা সচেতনতামূলক ব্যবস্থা নিচ্ছি। মেয়েদেরকে আধুনিক উপযোগী মানে সময় উপযোগী করে যে সাপোর্টটা দেওয়া দরকার, নির্বাচিত সরকারের কাছে সেই প্রত্যাশা তো আমার থাকবেই। জেলায় 4টি সংসদীয় আসনে 15,09,589 ভোটারের মধ্যে নারী ভোটার 7,47,585 জন। নির্বাচনে মুখ্য ভূমিকায় রয়েছেন এই নারী ভোটাররাই। এখন পটুয়াখালী। শেষবারের মতো যশোর কারা ফটকে মৃত স্ত্রী সন্তানের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। গতরাতে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে মৃত স্ত্রী সন্তানের মরদেহ নেওয়া হয়। শেষবারের মতো তাদের দেখার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ। স্বজনরা জানান, গেল শুক্রবার সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রাম থেকে গৃহবধূ কানিজ সুবর্ণার ঝুলন্ত মরদেহ ও 9 মাস বয়সী ছেলে সেজাদ হাসানের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। কানিজ সুবর্ণা বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। পরে কারাবন্দী ছাত্রলীগ নেতা সাদ্দামকে স্ত্রী সন্তানকে দেখানোর জন্য মরদেহ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। এ সময় কারা ফটকে নেওয়া হয় সাদ্দামকে, তবে তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার ব্যাপক সমালোচনা চলছে দেশ জুড়ে। তো তাকে গোপালগঞ্জ থেকে আটক করা হয়। আটক করার পরে তার অনেক মামলার জামিন হয়েছে। তো জামিন হওয়ার পরে যখন আমরা আসছি তাকে নিয়ে যাওয়ার জন্য, তো নতুন মামলায় ঢুকিয়ে দিয়ে তাকে আবার অ্যারেস্ট দেখানো হয়েছে। কোনোভাবেই 11 মাস তাকে ছাড়া হয়নি। পরিবার থেকে চাইছিলাম যে তাকে প্যারোলে মুক্তি দিয়ে অ্যাটলিস্ট তাকে জানাজায় অংশগ্রহণ করে সে তার বউ বাচ্চাকে দেখুক। এবং তার সবচেয়ে বড় আক্ষেপ ছিল সে গত 11 মাস আগে অ্যারেস্ট হয়েছিল এবং যখন সে অ্যারেস্ট হয়েছিল তার 2 মাস পরে তার বাচ্চা হয়েছে। বরিশালে মৃত প্রায় একটি খাল পুনর্খননের মধ্য দিয়ে কৃষি খাতে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। প্রায় 6,000 একর জমিতে উৎপাদন হবে একাধিক ফসল, একই সঙ্গে কমবে জলাবদ্ধতা। এতে খুশি কৃষক ও স্থানীয় বাসিন্দারা। তবে কিছু অবৈধ স্থাপনা খাল খননে বাধা সৃষ্টি করায় সেগুলো অপসারণের দাবি জানিয়েছে সুশীল সমাজ। আর কর্তৃপক্ষ বলছে দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে। মাহমুদুর নবীর তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদন। বরিশালের কীর্তনখোলা নদীর পূর্ব পারে চরকাউয়া ইউনিয়ন। যেদিকেই চোখ যায় কেবল পানির উপর ভাসছে শুধুই কচুরিপানা। বছরের অন্যান্য সময়ের পাশাপাশি শীতকালেও জমে থাকে জলাবদ্ধতার পানি। ফলে এসব জমিতে ফসল ফলানো তো দূরে থাক, কৃষকেরা গবাদি পশু চরানোর সুযোগও পেতেন না। অথচ জমিগুলোতে থাকার কথা ছিল ধান কিংবা সবুজ শাকসবজির সমারোহ। ফসল না ফলাতে পারার প্রধান কারণ খাল না থাকা। অবশেষে সংকট কাটাতে বিলের পোল থেকে কুণ্ডুবাড়ি, জামতলা থেকে বাসাবাড়ি এবং বিশ্বাসবাড়ি থেকে ব্রিকফিল্ড পর্যন্ত প্রায় 6 কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই খনন হয়েছে 2 কিলোমিটার। খননকৃত খালে প্রবেশ করেছে কীর্তনখোলা নদীর টলটলে পানি। এতে নতুন করে আশাবাদী কৃষকেরা। এই খাল কাটার ফলে আমাদের উপকার এটাই হবে যে কৃষি জমি প্লাস বাড়িঘর এগুলো আর চলাবে না। খাল পুনঃখনন হওয়ায় এই সময় আমরা ফসল ফলাইতে পারবো। খাল কাটনে আমাদের খুবই উপকার হবে, যাতে আমরা পানিও নামবে, চাষাবাদও করতে পারবো, দুগ্গা ধানের ব্যবস্থাও আল্লাহ পাক দেবে। একটি খাল 30 ফুট প্রস্থ ও 9 ফুট গভীর, আরেকটির গভীরতা একই হলেও প্রস্থ 36 ফুট। ভেকু মেশিনের সাহায্যে দ্রুতগতিতে চলছে খনন কাজ। তবে বিগত সরকারের সময় খালের কিছু অংশে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় কাজের গতি ব্যাহত হচ্ছে বলে জানায় সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রশাসনের কাছে অনুরোধ জানাই, সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, দ্রুত ফ্যাসিস্টদের অবৈধ স্থাপনাগুলো খাল থেকে অপসারণ করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পারলে কৃষির বিপ্লব ঘটবে, কৃষকরা লাভবান হবে। খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি এই প্রকল্প বাস্তবায়ন করছে। চরকাউয়া এলাকায় স্বনির্ভর খাল প্রকল্পের আওতায় প্রথম ধাপে 2 কিলোমিটার খনন করা হচ্ছে বলে জানায় প্রকল্পের পরিচালক। আমরা এখন খালটাগুলো পুনঃখননের উদ্যোগ নিয়েছি, যার ফলে জমিগুলো 3 ফসলের আওতায় আসবে। এতে কৃষি উৎপাদনও যেমন বৃদ্ধি পাবে, তেমনি এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। 2024-25 অর্থ বছরে বিএডিসির বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর অঞ্চলের সেচ উন্নয়ন প্রকল্পে পুনঃখনন করা হয়েছে 160 কিলোমিটার খাল, নির্মাণ করা হয়েছে 180 কিলোমিটার ভূগর্ভস্থ সেচ নালা এবং 8টি সৌরচালিত সেচ ব্যবস্থা। এতে ব্যয় হয়েছে প্রায় 50 কোটি টাকা। ফসলের উৎপাদন বাড়াতে পানি দরকার, কিন্তু সময় মতো প্রয়োজনে পানি পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে বর্ষার সময় কিন্তু সৃষ্টি হচ্ছিল জলাবদ্ধতার। এই বাস্তবতায় এই খাল পুনঃখনন করা হয়। বরিশাল বিভাগের 6 জেলায় এরকমের প্রায় 3000 কিলোমিটার খাল খনন করা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। তাহলে এই এলাকার কৃষি উৎপাদন বাড়বে, অর্থনীতি ত্বরান্বিত হবে। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। মৌলভীবাজারের সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে, তবে কিছু কিছু সবজির দাম বাড়তির দিকে। সরবরাহ কম থাকায় দাম বাড়ার কারণ বলছেন ব্যবসায়ীরা। জেলার বিভিন্ন হাট বাজারে বেড়েছে শসা, কাঁচামরিচ, লেবু, ফুলকপি, বাঁধাকপির দাম। শসা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা এবং ফুলকপি 30 থেকে 35 টাকা। এছাড়া কাঁচামরিচ প্রতি কেজি মিলছে 80 থেকে 120 টাকায়। এক সপ্তাহ আগে প্রতি কেজি সবজির দাম কেজিতে 5 থেকে 20 টাকা কম ছিল। সরবরাহ কম থাকায় দাম বাড়ার কারণ হিসেবে বলছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। নেতাকর্মীর ভিড়, ইয়ুথ পলিসি সংলাপে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়। আপনি যদি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ যদি স্পোর্টস ভালো হন, যদি একটা স্পোর্টস যদি ভালো হন, তাহলে আমার তো মনে হয় আপনার জন্য পৃথিবীর যে কোনো দেশে জব পাওয়া অনেক ইজি হবে। যাত্রাবাড়িতে জামায়াতে আমিরের জনসভায় জড়ো হচ্ছে নেতাকর্মীরা। দুপুরে গ্যান্ডারিয়া ও বিকেলে বকশীবাজারে হবে নির্বাচনী সমাবেশ। অর্থনৈতিক মুক্তির জন্য ভোট দিতে চান পটুয়াখালীর উপকূলীয় নারীরা। পর্যটন ও বাণিজ্য সমৃদ্ধ শহরের প্রত্যাশা ভোটারদের। এবং বরিশালে খাল পুনরুদ্ধারের কৃষি উৎপাদনের অপার সম্ভাবনা। প্রায় 6000 একর জমিতে উৎপাদন হবে একাধিক ফসল। অবৈধ স্থাপনা অপসারণের দাবি। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।